গভর্নমেন্টের কাছে আসলে আমার অনেক কিছু জানতে চাওয়ার আছে। ২৬ লক্ষ ভারতীয় আ যারা কর্মরত আছেন বাংলাদেশে অবৈধভাবে, ডক্টর আসিফ নজরুল তিনি এখন সরকারের উপদেষ্টা। তো তিনি এতদিন অনেক সোচ্চার ছিলেন এই বিষয়ে। তো তিনি এখন তাদের বিষয়ে কোনো কথা বলছেন না। তিনি কেন ২৬ লক্ষ ভারতীয় যারা কর্মরত আছে তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন, তাদের তালিকা প্রকাশ করা হোক, তাদেরকে বাংলাদেশে যারা বেকার আছে তাদেরকে চাকরি দেখ। তিনি সেটা করছেন না। তিনি এখনো পর্যন্ত কথা বলছেন না। দেখবেন বন্যাতে ভারতের বিভিন্ন বাঁধ ফেলে দেওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামের অসহায় মানুষগুলা নিঃশেষ হয়ে যাচ্ছে। তাদের গরু, তাদের খামার, তাদের বেঁচে থাকার যে সহায় সম্বল সবকিছু হারিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা অনেকেই কথা বললেও কিন্তু তারা কোনো কথা বলছেন না। এটা খুবই দুঃখজনক। আর আর হচ্ছে এই আওয়ামী লীগ সরকারকে তারা তিস্তা চুক্তি নিয়ে অনেক কথা বলেছেন। এখন আমরাও দেখবো যে তারা তিস্তা চুক্তি নিয়ে কি করেন। তারা কোন পদক্ষেপ নেন সেগুলো আমরা জাতি জানতে চাই। তো এর বাইরেও এখন বাংলাদেশের রাষ্ট্রের অনেক সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার তারা সমকামীদের আইন নিয়ে তারা আমাদের সমন্বয়করা তারা এগুলা নিয়ে এখন লাফালাফি করতেছে। এই সমকামীরাও কি বাংলাদেশে কি মানবতা পাওয়ার যোগ্য? আর তারা যদি মানবতা পাওয়ার যোগ্য হয় সেটা হচ্ছে আপনাদের পরের বিষয়। আর বাংলাদেশের মুসলমান মেনে নিবে না এই সমস্ত আপনাদের এই ধান্দাবাজি। আপনারা পশ্চিমাদের কালটা এজেন্ডা এখানে বাস্তবায়ন করবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আজকে আমি যে কথাগুলো বলছি কালকে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না। তবে মরে গেলেও এই দেশের জনগণ আপনাদেরকে এই কথাগুলা কেউ আপনারা আহ দাবায় রাখতে পারবেন না কাউকে। তো আমার আরো অনেক কথা আছে যে ভারতকে যে তেল গ্যাস নিয়ে অনেক কথা বলা হয়, ভারতকে পাইপলাইন দিয়ে গ্যাস দিয়ে যাচ্ছে, তা আপনারা এখন প্রমাণ করেন কোন জায়গা থেকে গ্যাস দিয়ে দিচ্ছে। আমি উপদেষ্টাদেরকে বলছি যে আপনারা দয়া করে জাতিকে দেখান কতগুলা গ্যাস ভারতকে দিয়ে দিচ্ছে। আর ভারতের সাথে জ্বালানি চুক্তি পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনারা প্রকাশ করেন। ভারত থেকে আমরা বিদ্যুৎ আনি, ভারত থেকে আমরা ডিজেল আনি, ভারত থেকে আমরা বিভিন্ন রকমের পেঁয়াজ খাদ্য সামগ্রী আমরা আনি। তাদেরকে শুধুমাত্র ইলিশ দিয়ে দিচ্ছি। এটা কি বাংলাদেশ খুব বেশি কিছু দিয়ে দিচ্ছে? তো ভারত থেকে তাহলে আমরা এত কিছু আনতেছি কেন? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভারত থেকে তো আমরা মাগনা নিই না, তো ভারত তো আর ইলিশ মাগনা নেয় না। আর যদি আপনারা মাগনা দিয়ে থাকেন তাহলে টাকার বিনিময় দেন। যদি দুই দেশের সাথে ভালো সম্পর্ক না থাকে, আজকে দেখেন দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। আজকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে বাধার সম্মুখীন করবে, খাদ্য বন্ধ করে দিবে, বন্যায় পানি দিয়ে ভাসাবে। তো আমরাও হয়তো তাদের ক্ষতি করতে পারবো। সেভেন সিস্টার নিয়ে আপনারা কথা বলেন, সেভেন সিস্টার অতিরিক্ত রাখবেন না আপনারা। তো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কি তারা অশান্তি সৃষ্টি করবে না? কুকি চীন আর্মি যারা তাদেরকে তারা কি প্রমোট করবে না? তাদেরকে অস্ত্র দিয়ে তারা কি সহযোগিতা করবে না? তো দয়া করে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বন্ধুত্ব যে কোনো দেশের সাথে পরিবর্তন করে শত্রুকে বন্ধু বানাতে পারবেন, বন্ধুকে শত্রু বানাতে পারবেন। আপনি প্রতিবেশী কখনো পরিবর্তন করতে পারবেন না। কাজে প্রতিবেশীদের সাথে এতদিন আওয়ামী লীগ সরকার ভালো সুসম্পর্ক রাখছে বলেই আজকে দেশের এত উন্নতি। আর আরেকটা জাতির কাছে আমার প্রশ্ন, আপনারা $93 বিলিয়ন পাচার হয়ে গেছে, আর $99 বিলিয়ন ঋণ করছে। তো যেই টাকা ঋণ করছে সেটা তো পাচার হয়ে গেছে। হ্যাঁ, এখন এই বাংলাদেশের যে এত উন্নয়ন এগুলো কিভাবে সম্ভব হয়েছে? আপনারা দয়া করে, টাকা তো পাচার হয়েছে আমি অস্বীকার করব না, কিন্তু টাকা বর্তমান গভর্নমেন্ট, আগের গভর্নমেন্টের নেতৃত্বে বাংলাদেশের যে উন্নতি বা কি পরিমাণ দেশের আয় বাড়ছে, দেশের মোট জিডিপির আকার বাড়ছে, মাথা পিছু আয় বাড়ছে, সেগুলা সহ আপনারা কম্পেয়ার করে একটা স্টেটমেন্ট দেন। আমি চাই যে আপনারা কত টাকা তারা পাচার করছে, তারা রাষ্ট্রের কি উন্নতি করছে, কি ক্ষতি করছে, শুধু ক্ষতিগুলো দেখাইলে হবে না, তাদের উন্নতিগুলো আপনারা কম্পেয়ার করে দয়া করে তালিকা প্রকাশ এর স্টেটমেন্টটা দিয়ে জাতিকে অবশ্যই জানাবেন। আর এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি এখন আবার নতুন করে আপনারা শুরু করতে যাচ্ছেন। আপনারা বঙ্গবন্ধুর বাড়িতে সবাই 15ই আগস্টে সম্মান জানাতে গিয়েছে, সেখানে আপনারা মানুষের জামা কাপড় খুলে আপনারা হয়রানি করতেছেন, বৃদ্ধ মানুষকে আপনারা কানে ধরে করাচ্ছেন, আপনারা যাকে তাকে ছেড় দিচ্ছেন। তো এগুলা যদি আবার আপনারাও যদি এগুলা শুরু করেন তাহলে এতদিন আপনারা কার বিরুদ্ধে কথা বলছেন? দয়া করে এই ধরনের ধান্দাবাজি বাদ দিয়ে আশা করি আপনারা দেশ পুনর্গঠনে মনোযোগ দিবেন। আর আপনারা এতদিন যা সহযোগিতা করছেন ভবিষ্যতে আপনাদেরও কিন্তু পরিণতি ভালো হবে না, মনে রাখবেন। দেশটাকে 12টা বাজানো হয়তো সময়ের অপেক্ষা। কারণ এই দেশটা কি ছিল, কত সাজানো গোছানো দেশটাকে আপনারা এখন ধ্বংসস্তূপে দাঁড় করাচ্ছেন। খুব শীঘ্রই হয়তো জাতি আস্তে আস্তে বুঝতে পারবে তারা কি হারিয়েছে। আমি আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ সবাই।
পয়সা আনতে। হ্যাঁ, দেখেন, পাচার হচ্ছে কিনা আমি জানি না, তবে পাচার অবশ্যই হবে। পাচার হওয়া আসলে এখানে আমাদের অনেক ব্যবসায়ীরা জড়িত। পাচার হওয়ার সাথে তারা ব্যবসা করে সেখানে অনেক টাকা দেখায়, কিন্তু সেই পরিমাণ মাল আনে না, ওখান থেকেও পাচার করে। এবং প্রবাসী যারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় সেখান থেকেও কিন্তু টাকা পাচার হয়। তো এখানে গভর্নমেন্ট যে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে তা না। এই সময় এখন আরো বেশি পাচার হবে, কারণ হচ্ছে এখন দুর্নীতির বিরুদ্ধে যারা অনেক কথা বলে, তো দুর্নীতিবাজেরা আসলে দেশে টাকা রাখে না। তারা বিভিন্ন উপায়ে ইয়ে করবে। আপনি দেখবেন আগামী 6 মাসের একটা তালিকা যদি প্রকাশ করে, আপনারা দেখবেন এই 6 মাসে অন্তত কয়েক বিলিয়ন ডলার পাচার হয়ে যাবে। মনে রাখবেন আমার কথাটা। দেখেন, প্রথমত কথা হচ্ছে আমরা যারা এখন উপদেষ্টা আছেন, একটা বাচ্চা ছেলেদেরকে তাদেরকে আপনারা ওই মন্ত্রীদেরকে বা উপদেষ্টাদেরকে, ক্রীড়া উপদেষ্টা বা নাহিদ সাহেবকে আপনারা জিজ্ঞেস করুন, তারা তাদেরকে রাজনীতির ব্যাখ্যাটা দিতে বলুন, তারা সেটা বোঝে কিনা। তারা কূটনীতিক ভাষা কি বোঝে, মানে কিভাবে অন্য দেশের সাথে কথা বলতে হয়, এটা কি ওনারা বোঝে? আপনারা ওনাদের বোঝে না। এখন আপনারা যদি মেধার কথা বলেন, এখন ঢাকা ইউনিভার্সিটির একটা মেধাবী স্টুডেন্ট সাকিবুল হাসানের পরিবর্তে মাঠে খেলতে পারবে না। যার যেখানে জায়গা, যে যেখানে যোগ্য সে সেখানেই বসবে। দেখেন, মেধার জ্ঞান কিন্তু এক না। মেধা কিন্তু বাচ্চাদেরও আছে, কিন্তু জ্ঞান কিন্তু বাচ্চাদের নাই। তো যে যে বিষয়ে জ্ঞানী তাকে সেই জায়গায় বসানো উচিত। এখন এই যে আমি কি বলবো, সাধারণ জনগণই তো বলতেছে এখন বাচ্চাদেরকে মন্ত্রিত্ব দিচ্ছেন তারা। তারা এখন কি আর চালাবেন? ওই যে দেখছেন না আপনারা, আহ, আমি অনেককেই জিজ্ঞেস করেছি যারা রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, স্টুডেন্টরা, তারা ট্রাফিকের আইন না বোঝার কারণে তাদের নিজেদেরও ভোগান্তি, বাস ড্রাইভাররাও অতিষ্ঠ হয়ে গেছে সবাই। দেখেন, সেই সময় আমি আসলে politics বেশি বুঝতাম না। আর আরেকটা বিষয় হচ্ছে, 15 বছর যদি দেশ চালায়, কিছু ভুল ত্রুটি হবে। আমি বলতেছি না যে আওয়ামী লীগ সরকার খুব ভালো কিছু করেছে, মানে ভুল করেননি। তারা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে অনেক দূরদর্শী সিদ্ধান্ত আছে। মেট্রো রেল, পদ্মা সেতু, যেগুলো বাংলাদেশ কল্পনা করতে পারে, টানেল বা এই ধরনের অনেক। আপনারা হয়তো যারা সড়ক উন্নয়ন দেখছেন, বিদ্যুৎ উন্নয়ন দেখছেন, কিন্তু আপনারা সামরিক কি পরিমাণ উন্নয়ন করছে, প্রত্যেকটা বাহিনীকে কতটা আধুনিক করা হয়েছে, বাংলাদেশ আর্মিকে কি পরিমাণ ইকুইপমেন্ট কিনা হয়েছে আপনারা জানেন না। বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করতে পারেনি তারা বাংলাদেশ সাবমেরিন কিনবে, এটা কখনো কিনতে পারেনি। 1996 সালে প্রধানমন্ত্রী মিগ-29 বাংলাদেশে, যেটাকে এখন বিমান বাহিনীর স্তম্ভ বলা হয়, সেটা কিন্তু শেখ হাসিনা সরকার কিনছে। 2001-এ সরকার এসে তারা এই এই বিমানগুলা বিক্রি করে দিতে চাইছিল। পরে আওয়ামী লীগের আন্দোলনের কাছে তারা সেটা করতে পারেনি। তো আমার জাতির কাছে প্রশ্ন, আমাদের কি বহিঃশত্রুর আক্রমণ থেকে আহ নিজেদের রক্ষা করার জন্য আমাদের কি সামরিক অস্ত্র কেনা উচিত না? অবশ্যই কেনা উচিত, কিন্তু আগের গভর্নমেন্ট গুলা বাংলাদেশকে চাইছিল যে অস্ত্র বিক্রি হবে। অনেকেই তো আপনারা জানেন যে স্যাটেলাইট বিক্রি হবে, এগুলা নিয়েও কথা অনেকেই বলছে। স্যাটেলাইটের গুরুত্ব যদি যারা বোঝে না, তারা রাষ্ট্র কিভাবে চালাইছেন আমি জানি না। তো তাদের সময়ও 5 বছরে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন। এটা আমরা কাকে কি বলবো? এটা বলেন তো, সে কোন দলে? সে কি আওয়ামী লীগ থেকে মন্ত্রী থেকে? দেখেন, যদি কেউ গড়ে ফেলে থাকে, যদি তার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকে, হ্যাঁ, তবে আমি আসলে বলবো যে সে অযোগ্য ব্যক্তি।
এটা অবশ্যই ভুল ছিল। একজন মানুষ, সবারই ভুল থাকবে। তো এখন আপনারা এটা বলেন যে ভুল তো ভুলের কেউ হচ্ছে অনেক বেশি ভুল করে আর কেউ হচ্ছে কিছুটা ভুল করে। ১৫ বছর শাসন করতে গেলে অনেক চাটুকার থাকে, টাকা পয়সা দিয়েও একটা বাণিজ্য হয়েছে, নমিনেশন বাণিজ্য। এটা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা তারা হয়তো না করলেও এর পরের অনেকেই কিছুটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা করছে। তারা সুপারিশ বাণিজ্য অন্তত করছে। এইটুকু তো আমি বলতে পারি। এটা অবশ্যই নিন্দনীয়। আমি দেখেন, যেটা যেটা অবশ্যই যদি এটা হয়ে থাকে তাহলে এটা তাদের ভুল হয়েছে। তো কিন্তু প্রশ্ন হচ্ছে একটা দুইটা ভুল আর এদের কে অভিজ্ঞ? বাংলাদেশে কি আর পূর্বে মন্ত্রণালয় চালানোর কোনো অভিজ্ঞ ব্যক্তি নাই? অবশ্যই আছে, কিন্তু কেন মানে এদেরকে দেওয়া হচ্ছে? কারণ তাদেরকে বিভিন্ন অফার আগেই দেওয়া হয়েছে যে তোমরা এটা হবা ওইটা হবা, তোমরা এখন আন্দোলন করো। কার কথা বলছি? আচ্ছা, দেখি মন্ত্রী। দেখেন, আমি আমি প্রথমেই তো বলেছি, যদি কোনো অযোগ্য ব্যক্তিকে কোনো দল নমিনেশন দেয়, যোগ্য জায়গায় বসায়, এটা তাদের অবশ্যই ভুল। দেখেন, দেখেন, আপনার প্রশ্ন থাকতেই পারে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ভুলের ক্যাটাগরিটা কি। কেউ হচ্ছে একজনকে দিয়ে ভুল করছে, আর কেউ হচ্ছে পুরা মানে বেশিরভাগ দিয়েই ভুল করছে। আপনার যখন সংসদে একজন দুজন অযোগ্য ব্যক্তি থাকবে তারা কিন্তু সংখ্যা লঘু হয়ে যাবে। কিন্তু সংসদে যখন আপনার মানে এখন হয়তো সংসদ নেই, কিন্তু এখন যারা বাংলাদেশকে আহ, নেতৃত্ব দিচ্ছেন তাদের কয়জন যোগ্য ব্যক্তি আছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি জানি না আপনারা ওনাদের মধ্যে কি যোগ্যতা দেখতে পাই। শুধু কি পড়াশোনায় কি সব? বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনীতির একটা আহ, ইয়ে লাগে আপনার, মাঠ থেকে শুরু করে একটা অভিজ্ঞতা লাগে। তারপরে রাষ্ট্র পরিচালনা এগুলো বুঝতে পারে। জানি না আওয়ামী লীগ সরকার কাকে কাকে নমিনেশন দিয়েছে, এটা আমার আসলে জানা ছিল না। না 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 না, আমি এটা স্বাভাবিকভাবে দেখছি না, কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। আহ, ভুল হবে এটা বলছি না। যখন 15 বছর একটা দল ক্ষমতায় থাকে তখন তাদের প্রচুর চাটুকারিতা বেড়ে থাকে, বাড়িয়ে থাকে। এখন আমি কি বলবো যে যদি এরকমই হয় তাহলে তো এখন স্টুডেন্টরা যত অপকর্ম করছে সব গভর্নমেন্টের দায়। কিন্তু স্টুডেন্টরাই তো গভর্নমেন্টকে বসে। এখন স্টুডেন্ট আর গভর্নমেন্টের মধ্যে পার্থক্য নাই। স্টুডেন্ট বলতে আমি সমন্বয়কে বোঝাচ্ছি, সব স্টুডেন্ট এখন আর তাদের পক্ষে নেই। তারা যে স্টুডেন্টদের ব্যবহার করছে এটা student এখন জানে। তো আমি এটাতে বোঝাতে চাচ্ছি, দেখেন, তারা 15 বছর দেশ চালাইছে, তারা দুই একজনকে দিয়ে ভুল করছে। আর ইনারা এখন কি করতেছে? আর যাই হোক, কথা হচ্ছে এটা উনি এইটা একটা হচ্ছে আহ ছোটখাটো ভুল, আরেকটা হচ্ছে এতদিন ভারতের বিরুদ্ধে এত কথাবার্তা বলতে, ঠিক আছে ওদের না হয় ভুল হয়ে গেছে, ওদেরকে আপনারা তাড়া দিচ্ছেন। এখন আপনারা এসে কি করতেছেন? ভারতের বিরুদ্ধে এটা কোন ধরনের ভুল? আচ্ছা, তারপর আপনি এটা বলেন তো যে বাংলাদেশে ইলিশ ভারতে কত কত টন
তো বাংলাদেশে তো এখানে ব্যবসায়ীদের সিন্ডিকেট, আপনারা তো এটা ভালো করেই জানেন। হ্যাঁ, এতদিন দেখুন, এতদিন অতীতের গভর্নমেন্টের পিছনে অস্বীকার করা যাবে না। এখন বর্তমানে কেন তারা কমাইতে পারছে না? আমি ধৈর্য কেন হারা হব না? আপনার যে বিষয়ে আপনার মনোযোগ দেওয়া উচিত আপনি সেটা দিয়ে দিচ্ছেন না। আপনি সমকামীদের পক্ষে আপনি আইন পাস করতে যাচ্ছেন। সমকামীদের বিরুদ্ধে এদেশের ৯২% মুসলমান কি এটা মেনে নিবে? আপনি সমকামীদের পক্ষে আপনি কোটাও দাবি করেন। আপনারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন। যারা স্টুডেন্ট ছিল তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে। এখন এই সমন্বয়করা আপনার সমকামীদের পক্ষে কোটা চাচ্ছে। এটা কি লজ্জাজনক নয়? তো তখন আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, আমি বলি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যখন সংস্কার না করে আপনি ওই সিলি বিষয়গুলো নিয়ে কোথায় থার্ড ক্লাস মানসিকতা, যারা পুরুষ হয়ে নিজেদেরকে নারী মনে করে তাদের অধিকার নিয়ে যখন আপনি সোচ্চার হবেন, সাধারণ দেশের মানুষ আহ বিভিন্ন ভাবে মানুষ ঘুমাতে পারে না রাতে চোর ডাকাতের ভয়ে, মানুষের এখন একটা ভিতরে আতঙ্ক আছে যে কখন কি হয়ে যায়, পুলিশ প্রশাসন কমপ্লেন করতে পারছে না। আপনি এই অবস্থায় আপনি সমকামীদের জন্য আইন পাস করার কথা বলছেন, অথচ পুলিশের এখনো থানাগুলো পুরোপুরি স্বাভাবিক করতে পারেননি আপনি। তাহলে আমি কি আপনাকে নিয়ে স্বপ্ন কিভাবে দেখবো? আপনার যদি দু একটা প্রথম প্রাথমিক কাজে যদি আপনি প্রমাণ করতে পারতেন যে না, হ্যাঁ, আপনি বাংলাদেশের উন্নয়নে বা আপনার বাংলাদেশের সংস্কারে প্রকৃত অর্থে খারাপ জিনিসের সংস্কার আপনি হাতে নিয়েছেন, তাহলে আমরা আশাবাদী থাকতাম যে আমরা অবশ্যই দেশের পরিবর্তন আসবে, আমরা ধৈর্য ধরতাম। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, আপনি যখন সিলি বিষয়গুলো নিয়ে থার্ড ক্লাস মুসলমানদের বিরুদ্ধে, আপনি ইসলামের বিরুদ্ধে আপনি যখন আইন পাস করা নিয়ে আপনাদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের বোঝা শেষ যে আপনারা কতটা উন্নয়ন করতে পারবেন। আর ওই যে বলছি না যে সাকিব আল হাসানের জায়গায় যদি ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স বা কোনো দেশ থেকে পিএইচডি করেও কোনো একটা স্টুডেন্ট এনে সাকিব আল হাসানের জায়গায় দিলে কি হবে? যে যে জায়গায় অভিজ্ঞ, যে যে জায়গায় যোগ্য, তাকে সেই জায়গায় বসাইতে হবে। মেধা তো বাচ্চাদেরও আছে, ক্লাস থ্রির বাচ্চাদেরও মেধা আছে, কিন্তু তাদের তো সেই পরিমাণ জ্ঞান নাই মাস্টার্সের স্টুডেন্টের মতো। তাহলে কি আমি আমার বাচ্চাদেরকে ধরে ক্লাস টু থ্রির বাচ্চাদেরকে মেধাবীকে এনে কি আমি পারবো? অবশ্যই পারবো না। বা আমি কি ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করাতে পারবো না। তাদের আস্তে আস্তে ধাপে ধাপে তাদের যেতে হবে, নিজেকে নিজেকে ওই জায়গার যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আপনার হয়তো ভুল আছে, তা আমি একটা ভিডিওতে দেখি সমন্বয়করাই বলেছে যে ৯৫% মেধা থাকবে, ৫% কোটা থাকবে। এখন কোটাটা কাজের ক্ষেত্রে যারা পিছিয়ে পড়ার জন্য। তবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোটার কথার বিষয়ে আমি কিছু বলবো না, কারণ হচ্ছে আমরা রাষ্ট্রে তাদেরকে 1% হইলেও কোটা দিয়ে পারতাম। 1% কোটা কিন্তু খুব বেশি না। কারণ এই দেশের মুক্তিযোদ্ধারা খেয়ে না খেয়ে জামা কাপড় না পরেও তারা অস্ত্র হাতে বাংলাদেশটাকে স্বাধীন করছে। এখন তাদের তাদের সম্মানে 1% বা 0.5% হইলেও কোটা রাখা যেত।